আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। ক্লাসটা আসলে 7:30 ছিল, কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আমরা টাইমলি ক্লাসটা শুরু করতে পারি নাই। তোমরা জাস্ট আমাকে একটু জানাও এটুকু যে আমাদের আজকে ক্লাসের যেটা শুরু হয়েছে সাউন্ডটা ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। ক্লাসটা আসলে 7:30 ছিল, কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আমরা টাইমলি ক্লাসটা শুরু করতে পারি নাই। তোমরা জাস্ট আমাকে একটু জানাও এটুকু যে আমাদের আজকে ক্লাসের যেটা শুরু হয়েছে সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা অনেকেই হয়তো বা আমরা টাইমলি ক্লাসটা না হলে যেটা হয়, অনেকে হয়তো বা ক্লাসে এখন নোটিফিকেশন পাও নাই বা জয়েন করতে পারো নাই। আচ্ছা, আজকেও মোটামুটি আমরা বেসিক ব্যাপারগুলোই আলোচনা করব। আজকেও বেসিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমরা শুরু করব। তো যারা যুক্ত হয়েছে সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। আজকের ক্লাসটা আসলে আমরা যত সময় শুরু করতে পারি নাই, বললাম যে আসলে বিদ্যুৎ ছিল না, তো বিদ্যুৎ না থাকার কারণে আসলে টাইমলি ক্লাসটা শুরু করতে পারি নাই। ওকে, আমরা শুরু করব। যারা যুক্ত হয়েছে সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। আচ্ছা, আজকে আমাদের আসলে পার্ট 3, অর্থাৎ যারা এই বিষয়ের ক্লাসগুলো করতেছিলেন, আমরা বেসিক জিনিসগুলো পড়াচ্ছিলাম, একেবারে বেসিক, হ্যাঁ, বেসিক অংশটা আমরা আলোচনা করতেছিলাম। আগের দুইটা ক্লাসে আমরা মোটামুটি যে টপিকগুলো কভার করছি, কি কি টপিক কভার করছে যারা ক্লাসে ছিলেন, আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়ছি। হ্যাঁ, হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা আমরা পড়ছি। আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়ছি, তারপরে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী পড়ছি, তথ্যের ব্যবহারকারী পড়ছি। হ্যাঁ, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী পড়ছি। তারপরে আমরা যেটা পড়ছি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহার করার পরবর্তী শেষে আমরা পড়ছি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি পড়ছি। আমরা দুতরফা দাখিলা পদ্ধতিটা পড়ছি, দুতরফা দাখিলা পদ্ধতি পড়ছি আমরা, ঠিক আছে। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি পড়ার পরে আমরা যেটা পড়ছি, আমরা হচ্ছে লেনদেনের বিস্তারিত পড়ছি, ঠিক আছে। আমরা লেনদেনের বিস্তারিত পড়ছি, লেনদেনের প্রকারভেদটা আমরা পড়ছি, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে লুকাপেসিউলির বিস্তারিত পড়ছি, বিস্তারিত পড়ছি। আচ্ছা, তারপরে আমরা যেটা কল দেওয়ার সময় পাই না। আমরা জাস্ট তোমাদেরকে যেটা বলতেছিলাম, আমরা কি কি সাউন্ড প্রবলেম, এখন কি সাউন্ড ঠিক আছে রাখি? আমরা জাস্ট তোমাদেরকে যেটা বলতেছিলাম, আমরা কি কি সাউন্ড প্রবলেম, এখন কি সাউন্ড ঠিক আছে রাখি? সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। সাউন্ড ঠিক আছে কিনা দেখো, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা? আমরা কি কি বললাম যে লাস্ট আমি একবারে স্লো আগাচ্ছি, একেবারে বেসিক জিনিসটা ধরে ধরে পড়ানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে এখানে অনেক এইচএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরাও ক্লাস করো, সুতরাং তোমাদের জন্য এমসিকিউতে জন্য ব্যাপারটা অনেক বেশি হেল্প হয়, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমি
একটু স্লো মোশনে আগাচ্ছি। তাহলে আমরা আজকে 3 নম্বর ক্লাস, আগের 2টা ক্লাসে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে পড়তে গিয়ে আমরা হিসাব রক্ষণ প্রক্রিয়া পড়ছি, হিসাব রক্ষণ প্রক্রিয়া পড়ছি, তাই না? হিসাব রক্ষণ প্রক্রিয়া পড়ছি। তারপরে আমরা কি পড়লাম? আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়লাম, আমরা হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী দেখলাম, যৌথ দেখলা পদ্ধতি বিস্তারিত বললাম, লেনদেনের প্রকারভেদগুলো বললাম, অভ্যন্তরীণ বা হচ্ছে অনগদ, অদৃশ্যমান এগুলা। তারপর লোকাপেসেলের বিস্তারিত বললাম, লেনদেন সংক্রান্ত দলিলগুলো বললাম। তাহলে আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ মানে হচ্ছে টপিক আমরা কভার করার চেষ্টা করব। যেহেতু ক্লাস টাইমটা আসলে 7:30 ছিল, কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ যেহেতু কারেন্ট ছিল না, তাই আমি আসলে সঠিক সময়ে ক্লাসটা শুরু করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যারা অলরেডি যুক্ত হয়েছে সবাইকে একটু অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। যারা অলরেডি যুক্ত হয়েছে তোমরা যদি একটু কোঅপারেট না করো তাহলে কিন্তু আসলে ক্লাসটা মানে আমরা যেরকম চাই যে অনেকেই আমাদের সাথে এই ক্লাসটা করুক, সেরকম ভাবে কিন্তু আসলে শুরু করতে পারবো না। তা আজকে আমাদের আলোচ্য বিষয় কি? মূলত আজকে আমরা যেটার উপর বেশি ফোকাস করব সেটা হচ্ছে হিসাব। ঠিক আছে, আমরা হিসাবের উপর বেশি মানে গুরুত্ব প্রকাশ করব, মানে আজকে দিব আর কি। এই হিসাবটা তোমার কাছে খুব ছোট একটা টপিক মনে হতে পারে যে স্যার এটা আর কি পড়াবেন। এই হিসাবের আসলে অনেক কিছুই পড়ার আছে, আমরা সেই ব্যাপারগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি একটু কোঅপারেট করো তাহলে হয়তো বা আমাদের এই ক্লাসটা নিতে আরো বেশি সুবিধা হবে, বা আরো বেশি স্টুডেন্ট যদি থাকে তাহলে পড়াইতেও ভালো লাগবে। সবাই একটু যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, সবাই এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও, সাউন্ড ঠিক আছে কিনা। একটু রেসপন্স করো, হ্যাঁ একটু রেসপন্স করো। আমরা অল্প তোমাদের আমি কিন্তু এই হিসাবের বিস্তারিত বলবো, এটা কিন্তু একেবারে বেসিক জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু খুব ফাস্ট আগাচ্ছি না, আমি তোমাদের একটু স্লোলি আগানোর চেষ্টা করতেছি যেন আসলে আমরা সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারি। সবাই একটু শেয়ার করে দেই, যারা অলরেডি যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অ্যাকাউন্টিং এর স্বাগত। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। তো প্রথমে আমরা যেটা পড়বো যেটা হচ্ছে হিসাব কি আসলে, হিসাব। হ্যাঁ, হিসাব কাকে বলে? তো এই ডেফিনেশনটাই অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে হিসাব কাকে বলে বা হিসাব কি। হ্যাঁ, ডেফিনেশনটাই পরীক্ষা চলে আসে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি কি হবে, লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ, লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। এই ডেফিনেশনটা পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, এই ডেফিনেশনটা পরীক্ষায় চলে আসে, ডেফিনেশনটাই পরীক্ষায় চলে আসে। একটু খেয়াল করতে হবে কি বললাম, এই জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে কি বলা হয়? হিসাব বলা হয়। এই পয়েন্টটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এই পয়েন্টটা তোমাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। কি বললাম? লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলা হয়। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে কি বলা হয়? হিসাব বলা হয়ে থাকে। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে কি বলা হয়? হিসাব বলা হয়। এই জায়গাটা একটু মার্ক করে রাখলাম আমরা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখন এই যে হিসাব আমরা পড়বো, এই হিসাব পড়তে গেলে আমরা দেখবো যে হিসাবের প্রকারভেদ যখন আমরা পড়তে যাব, একটা পাবো হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানে এক ধরনের, ঠিক আছে, আর হচ্ছে সনাতন যদি আমরা পড়তে যাই তখন আমরা দেখবো হিসাব বিজ্ঞানের প্রকারভেদগুলো আর এক রকমের। ঠিক আছে, তো মূলত হিসাব বিজ্ঞানের সাউন্ড প্রবলেম, এখনো কেন সাউন্ড প্রবলেম হবে? এখন তো সাউন্ড প্রবলেম তো একদম ঠিক থাকার কথা। কি বললাম? লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলা হয়। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে কি বলা হয়? হিসাব বলা হয়ে থাকে। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে কি বলা হয়? হিসাব বলা হয়। এই জায়গাটায় একটু মার্ক করে রাখলাম। সাউন্ড কি ঠিক আছে? একটু প্লিজ সবাই একটু জানাইও, এবং তোমরা যদি আসলে এরকম রেসপন্স করো তাহলে ক্লাসগুলো কন্টিনিউ করা একটু টাফ হয়ে যাবে।
সাউন্ড ঠিক আছে, সাউন্ড প্রবলেম যে বলতেছিল আসলে সাউন্ড প্রবলেম তো আমি দেখতেছি না। সাউন্ড প্রবলেম এখনো কেন সাউন্ড প্রবলেম হবে? এখন তো সাউন্ড প্রবলেম তো একদম ঠিক থাকার কথা। সাউন্ডটা কি ঠিক আছে? একটু দেখো তো সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? একটু প্লিজ সবাই একটু জানাইও, এবং তোমরা যদি আসলে এরকম রেসপন্স করো তাহলে ক্লাসগুলো কন্টিনিউ করা একটু টাফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। ওকে, তো আচ্ছা তাহলে যে বিষয়টা আমরা বলতেছিলাম যে হিসাব বিজ্ঞানে যখন হিসাব করে প্রকারভেদ করতে যাচ্ছি, তখন দেখলাম যে আধুনিক হিসাব বিজ্ঞানের হিসাবে এক রকমের, সনাতনে আবার এক রকমের। সো আমরা যে জিনিসটা খেয়াল করবো যে আধুনিক হিসাব বিজ্ঞান হিসাব হচ্ছে 5 প্রকার। আধুনিক হিসাব বিজ্ঞান হিসাব কয় প্রকার? 5 প্রকার। আর সনাতন যখন করতে যাব তখন মূলত 2 প্রকার, কিন্তু এটা হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, আমরা 3 প্রকারটাই করবো। আমি একটু বিস্তারিত আলোচনা করবো, এটা তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। বোর্ডে যাইলে তেমন বোঝা যায় না। আশা করছি এবার ঠিকঠাক থাকার কথা, এবার ঠিক থাকবে। তোমরা একটু যদি শেয়ার করো সবাই, পার্টিসিপেন্ট যদি আর একটু বাড়ে তাহলে আসলে পড়াইতে সুবিধা হবে। আসো খেয়াল করো, তা আমরা একটু সনাতন পদ্ধতিটা একটু দেখি। সনাতন, ঠিক আছে, সনাতন পদ্ধতি যদি আমরা একটু দেখি, মূলত সনাতন পদ্ধতি যখন আমরা পড়তে যাব তখন আমরা হচ্ছে দেখব সনাতন পদ্ধতিতে আসলে ব্যক্তিবাচক আর হচ্ছে 2 নম্বর হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। আসলে এরকম, হ্যাঁ, অব্যক্তিবাচক, এই 2 ভাগে হিসাবটাকে ভাগ করা হয়েছে সনাতন পদ্ধতিতে। ঠিক আছে, তো এখন এই ব্যক্তিবাচক হিসাবের পরে এই অব্যক্তিবাচক হিসাবটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নামিক হিসাব আর হচ্ছে সম্পত্তি হিসাব। ঠিক আছে, ভালো করে খেয়াল করি তাহলে টোটাল আমরা কয় প্রকার পাইলাম? টোটাল আমরা পাইলাম হচ্ছে সাউন্ড প্রবলেম। টোটাল আমরা পাইলাম হচ্ছে কত? 3 প্রকার: ব্যক্তিবাচক, নামিক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব, নামিক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। এখন যে জিনিসটা আমাদের খুব ভালো করে জানতে হবে যে এই ব্যক্তিবাচক হিসাবটা থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তুমি যদি খেয়াল করো এই যে নামিক হিসাব, এই নামিক হিসাবের আরেকটা নাম কি জানো? এই নামিক হিসাবটাকে তোমাকে আলোচনা করে দেয়, এটা যদি সহজ। নামিক হিসাবের একটা নাম হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। কি হিসাব বলো তো? আয় ব্যয়বাচক হিসাব। নামিক হিসাবের একটা নাম কি? আয় ব্যয়বাচক হিসাব। আচ্ছা, এরপরেও দেখো এটার আরেকটা নাম হচ্ছে অস্থায়ী হিসাব। এটার নাম কি? অস্থায়ী হিসাব। নামিক হিসাবের একটা নাম কি? অস্থায়ী হিসাব। তাহলে নামিক হিসাব, আয় ব্যয়বাচক হিসাব, অস্থায়ী হিসাব। কথা বোঝা গেল কিনা? আচ্ছা, এই নামিক হিসাব তার মানে আয় ব্যয়বাচক হিসাবগুলোকে সাধারণত আমরা নামিক হিসাব বলি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা একটু মনে রাখো যে একটা নির্দিষ্ট সময় শেষে এই নামিক হিসাবগুলো কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। একটা নির্দিষ্ট সময় শেষে নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন যদি তোমাকে করি যে কিসের মাধ্যমে এই নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়? এক ধরনের দাখিলা আছে, সেই দাখিলার নাম কি জানো? সেই দাখিলার নাম হচ্ছে সমাপনী দাখিলা। কি দাখিলা বলো তো? সমাপনী দাখিলা। কি দাখিলা? সমাপনী দাখিলা। তাহলে আমাদের কি মনে রাখতে হবে যে অস্থায়ী নামিক বা আয় ব্যয়বাচক হিসাবগুলো একটা নির্দিষ্ট সময় শেষে সমাপনী দাখিলার মাধ্যমে কি করে দেওয়া হয়? সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। কি করা হয়? সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। সমাপনী দাখিলার মাধ্যমে কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। সমাপনী দাখিলার মাধ্যমে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। ফাইন। আর এই যে সম্পত্তিবাচক হিসাবগুলো বুঝতে পারতেছো, সম্পত্তিবাচক হিসাবকে আমরা কি বলতে পারি? আমরা স্থায়ী হিসাবও বলতে পারি। কি হিসাব বলতে পারি? স্থায়ী হিসাব ও বলতে পারি। এই ক্ষেত্রে আর সমাপনী দাখিলা প্রযোজ্য নয়। এক্ষেত্রে কি হবে না? এক্ষেত্রে সমাপনী দাখিলা প্রযোজ্য হবে না, তাই কি না? আচ্ছা, এখন সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেটা আমাদের আলোচনা করার বিষয় এবং মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাবটাকে আমাদের একটু প্রায়োরিটি দিতে হবে। তাহলে চলো আমরা একটু ব্যক্তিবাচক হিসাবটা আলোচনা করি, যে জিনিসটা আসলে আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ জানা। তাহলে নামিক হিসাব বা অস্থায়ী হিসাব বা আয় ব্যয়বাচক হিসাবগুলো কোন দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়? কোন দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়? অবশ্যই মনে রাখবা সমাপনী দাখিলার মাধ্যমে। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। ফাইন।
এবার আসলে হচ্ছে এই যে ব্যক্তিবাচক হিসাব, এই ব্যক্তিবাচক হিসাবটা তিন প্রকার। একটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, এটা হচ্ছে স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। এখন স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব বলতে কি বোঝায়? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব বলতে বোঝায় কোন ব্যক্তির নাম, ঠিক আছে, কি নাম? ব্যক্তির নাম। কি নাম বলো তো স্যার? ব্যক্তির নাম। ব্যক্তির নাম মানে কি? যেমন হচ্ছে রহিম, করিম, এগুলো হচ্ছে ব্যক্তির নাম। রহিম, করিম, ধরো হচ্ছে এক্স ওয়াই জেড, এরকম কোন ব্যক্তির নাম থাকলে এটাকে আমরা বলতেছি স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। কি ব্যক্তিবাচক হিসাব? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। 2 নম্বর আসো, 2 নম্বর আমরা বলতেছি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কি হিসাব বলো তো? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। তোমরা নিশ্চয়ই একটা বিষয় পড়ছো, যখন তুমি কোম্পানি ব্যবসা পড়ছো। কি ব্যবসা পড়ছো বলো তো? যখন তুমি কোম্পানি ব্যবসা পড়ছো তখন একটা জিনিস খেয়াল করে দেখছো, কোম্পানিকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়। কোম্পানিকে কি বলা হয়? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়ে থাকে। তাহলে এই যে কোম্পানিকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়ে থাকে, তার মানে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো সুযোগ সুবিধা বা কাজকর্ম করতে পারে, তাই না? তাহলে কৃত্রিম ব্যক্তি মানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম। কিসের নাম বলো তো? প্রতিষ্ঠানের নাম। কি নাম? প্রতিষ্ঠানের নাম। যেমন ধরো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক, ঠিক আছে? তাহলে সোনালী ব্যাংক একটা প্রতিষ্ঠান, তাই না? তাহলে এই যে এগুলো হচ্ছে ব্যক্তি না হয়েও ব্যক্তি নিয়ে সুবিধা ভোগ করে কোম্পানির প্রতিনিধি ওখানে গেছে। তার মানে কি বোঝাচ্ছে? প্রতিনিধি মানে কারো পক্ষ, কাউকে রিপ্রেজেন্ট করা। যেমন আমি ওখানে যাইতে পারলাম না, আমার একজন পাঠাইলাম, তাহলে সে গিয়ে কিন্তু বলবে যে আমি ফাইন্যান্সের পক্ষ থেকে আসছি, অর্থাৎ প্রতিনিধিত্ব করে। তাহলে খেয়াল করতে হবে কিছু ওইরকম হিসাব যেগুলো আসলে কার প্রতিনিধিত্ব করে? কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে। আমরা ওই হিসাবগুলোকে কি বলবো? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলবো। যেগুলা কি করবে বলতো? ব্যক্তির প্রতিনিধিত্ব করবে। কি করবে? ব্যক্তির প্রতিনিধিত্ব করবে। যেমন ধরো তুমি হচ্ছে মূলধন। আচ্ছা বলতো এই মূলধনটা কার প্রতিনিধিত্ব করে? এই মূলধনটা প্রতিনিধিত্ব করছে মালিকের। কার? মালিকের, ঠিক আছে? মালিক মানে তো ব্যক্তি, মালিক মানে কি? ব্যক্তি। তারপরে যেমন হচ্ছে বকেয়া বা অগ্রিম কোন আয় ব্যয়। বকেয়া বা কোন অগ্রিম আয় ব্যয়। বকেয়া বা অগ্রিম আয় ব্যয়। যেমন হচ্ছে বকেয়া বেতন, রহিমের বকেয়া বেতন। তাহলে এই যে বকেয়া বেতনটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? রহিমকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? প্রাপ্য সুদ, তাহলে প্রাপ্য সুদটা কে পাবো? আমি পাবো। কার থেকে পাবো? ওই ব্যক্তিকে রিপ্রেজেন্ট করতেছে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে বকেয়া বা অগ্রিম। যেমন ধরো তোমার এই মহল্লার একটা দোকান থেকে তুমি কি খাইছো? 1000 টাকার পণ্য বকেয়া খাইছো। তাহলে এই টাকাটা সে কার কাছ থেকে আদায় করবে? আমার থেকে নাকি তোমার থেকে? অবশ্যই তোমার থেকে। তাহলে এই যে বকেয়া যে টাকাটা আছে এটা কিন্তু তোমার প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? তাহলে এরপরে তুমি বলতে পারো উত্তোলন, ঠিক আছে? উত্তোলন, এই উত্তোলনটাকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয়। আমরা বলছি ওনার্স ড্রয়িংস। কার উত্তোলন? মালিকের উত্তোলন। তাহলে এই যে ব্যাপারগুলো স্যার আজকে পড়া ক্ষমা দেন, আজকে খেলা আছে। কে কে খেলা দেখাচ্ছে? কি এর খেলা আজকে? আবার কিসের খেলা আছে? ওকে ভাই, তাহলে আমরা কি বললাম বলতো? তাহলে এই যে 3 ধরনের ব্যক্তিবাচক হিসাব, এটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি কি পাইলাম আমরা? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক, কৃত্রিম আর হচ্ছে প্রতিনিধিত্ব। তাহলে যেমন আমরা বললাম হচ্ছে রহিম, খেয়াল করো। তাহলে এই যে রহিম, এই রহিমটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। আমরা বললাম ধরো হচ্ছে এক্স ওয়াই জেড কোম্পানি, ঠিক আছে? এক্স ওয়াই জেড কোম্পানি, তাহলে এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। আমরা হচ্ছে মালিকের উত্তোলন, তাহলে এটা হয়ে যাবে কি? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তাহলে এটা কি হয়ে যাবে? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব হয়ে যাবে। তাহলে সনাতন পদ্ধতিতে আমরা হিসাবের প্রকারভেদটা ভালোভাবে আশা করছি বুঝে গিয়েছি। ফাইন, এবার চলে আসা হচ্ছে আধুনিক। তাহলে এই যে আধুনিক পদ্ধতিতে আমরা হিসাব করতে যাচ্ছি, তো আধুনিক পদ্ধতির হিসাব হচ্ছে 5 প্রকার। কি প্রকার বলো তো? 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে কয় প্রকার? আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি ভাই বলো তো? আমরা এটা মনে রাখবো সংক্ষেপে, সব আদম। এটা কিভাবে মনে রাখবো? সব আদম, এভাবে মনে রাখবো। এটা হচ্ছে কি মনে রাখবো? সব আদম। খেয়াল করো কি কি সব আদমে কি কি? এই শব্দ হচ্ছে সম্পদ, এই শব্দ হচ্ছে কি? সম্পদ। শব্দ হচ্ছে কি? সম্পদ। এই বত হচ্ছে ব্যয়, এই বত হচ্ছে কি? ব্যয়। এ আতে হচ্ছে আয়, আতে হচ্ছে কি? আয়। এ দতে হচ্ছে দায়, দতে হচ্ছে কি? দায়। আর মতে হচ্ছে মূলধন, মতে হচ্ছে কি? মূলধন, মতে হচ্ছে কি? মূলধন। তাহলে খেয়াল করো আমরা কি পাইলাম বলো তো? এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে যে হিসাব কয় প্রকার? হিসাব কয় প্রকার পাইলাম আমরা? হিসাব আমরা পেয়ে গেলাম হচ্ছে 5 প্রকার। কয় প্রকার পেয়ে গেলাম? 5 প্রকার পেয়ে গেলাম। কি কি? আমরা যদি জাস্ট এটাকে মনে রাখি, কি মনে রাখবো? যে সব আদম, সতে হচ্ছে সম্পদ, বতে হচ্ছে ব্যয়, আতে হচ্ছে আয়, দতে হচ্ছে আয়, মতে হচ্ছে মূলধন, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে মনে রাখতে। তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। আমরা এই 5 প্রকার হিসাব কিন্তু পেয়ে গেলাম। ফাইন, এবার যে বিষয়টা খেয়াল করো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে একটু শিখাই। এই যে দেখো সব, এই সব বাড়লে হবে ডেবিট। সব বাড়লে কি হবে? ডেবিট। আবার
সব কমলে হবে ক্রেডিট, সব বাড়লে হবে ডেবিট, সব কমলে হবে কি ক্রেডিট। সব মানে কি সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, সম্পদ আর ব্যয় কমলে ক্রেডিট। আচ্ছা, এরপরে আরেকটা টাইপ দেখো হচ্ছে আরেকটা হচ্ছে আদম। আদম বাড়লে হচ্ছে ক্রেডিট, আদম কমলে হচ্ছে ডেবিট, এখন খেয়াল করে এই জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি। এটাকে বলা হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র। এটাকে কি বলা হয়? এটাকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলা হয়। এখন একটা জিনিস খেয়াল করো, যে কোনো বিষয়ের স্বাভাবিক জের কি বলো? যে কোনো কিছু স্বাভাবিক হচ্ছে স্বাভাবিক ঘটনা কি বাড়া, অর্থাৎ সম্পদ হারের স্বাভাবিক ঘটনা কি বাড়া। আচ্ছা, তারপরে আয়দায় মূলধনের স্বাভাবিক ঘটনা কি বাড়া। তাহলে দুইটা বিষয়ের স্বাভাবিক ঘটনা হচ্ছে বৃদ্ধি পাওয়া। স্বাভাবিক ঘটনা কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। তাহলে সম্পদ আর ব্যয় বাড়লে যেহেতু স্বাভাবিক, বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে সম্পদ আর ব্যয়ের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। সম্পদ আর ব্যয়ের স্বাভাবিক জের কি? স্বাভাবিক জের হচ্ছে কি ডেবিট। সম্পদ আর ব্যয়ের স্বাভাবিক জের হচ্ছে কি ডেবিট। ফাইন। তাহলে এদিকে আদম বাড়লে ক্রেডিট, তাহলে এটার স্বাভাবিক জের কি? তাহলে এটার স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। এটা কিন্তু পরীক্ষা আসে যে আয়ের স্বাভাবিক জের কি। তার মানে স্বাভাবিক মানে কি আয়দায় মূলধন সবসময় ক্রেডিট পাশে থাকবে, সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট পাশে থাকবে, এটা আমরা জানি। তাহলে সম্পদের যদি কখনো ক্রেডিট জের হয়, ব্যয়ের যদি কখনো ক্রেডিট জের হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা হচ্ছে অস্বাভাবিক জের। এটা আমরা কি বলবো বলো তো? অস্বাভাবিক জের। কি বলবো? অস্বাভাবিক জের। কি বলবো? অস্বাভাবিক জের। আবার আয়দায় মূলধন এগুলা যদি কখনো ডেবিট পাশে থাকে, আয়দায় মূলধন কখনো ডেবিট পাশে থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে অস্বাভাবিক জের। কি বলবো? অস্বাভাবিক জের। কি বলবো? অস্বাভাবিক জের। ফাইন, কথা কি বুঝা গেছে কিনা? অস্বাভাবিক জের বলবো। তাহলে একটা জিনিস কি কি বুঝলাম, যে সম্পদ আর ব্যয়ের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, আয়দায় মূলধনের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, তার উল্টাটা হচ্ছে অস্বাভাবিক জের। ঠিক আছে? তাহলে একটা জিনিস সবসময় ক্লিয়ার মনে রাখবা, যে একটা হিসাবের জের তিন ধরনের হইতে পারে। একটা হিসাবের জের কয় ধরনের হইতে পারে? একটা হিসাবের জের তিন ধরনের হইতে পারে। একটা হিসাবের জের ডেবিট হইতে পারে, হ্যাঁ, একটা হিসাবের জের ডেবিট হইতে পারে, একটা হিসাবের জের ক্রেডিট হইতে পারে, একটা হিসাবের জের কি হইতে পারে? শূন্য হইতে পারে। একটা হিসাবের জের কি হইতে পারে? একটা হিসাবের জের শূন্য হতে পারে। তাহলে একটা হিসাবের জের কয় ধরনের হইতে পারে? তিন ধরনের হইতে পারে। ডেবিট হইতে পারে, ক্রেডিটটা অস্বাভাবিক হইতে পারে, ডেবিট অস্বাভাবিক হইতে পারে, বা শূন্য হইতে পারে, কোনো ব্যালেন্সই থাকলো না। তাহলে এটাও কিন্তু পরীক্ষা আসে যে একটা হিসাবের জের কয় ধরনের হতে পারে। তাহলে একটা হিসাবের জের কয় ধরনের হতে পারে? তিন ধরনের, ডেবিট, ক্রেডিট আর হচ্ছে শূন্য হতে পারে। ফাইন, একটুকু আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং এই গোল্ডেন রুলটা কিন্তু পরীক্ষায় আসে। আস্তে দেখা যায়। ফাইন, এবার আসো এই হিসাব করতে গিয়ে যে সম্পদ পড়লাম, সম্পদগুলো আমরা চিনি। তো সম্পত্তির মধ্যে তুমি আসলে কয়েকটা বিষয় একটু তুমি পড়ে নেবে। যেমন ধরো হচ্ছে অলিক সম্পদ পড়বা। কি পড়বা? অলিক সম্পদ। এই অলিক সম্পদ আরেকটা নাম হচ্ছে কাল্পনিক সম্পদ। অলিক সম্পদ আরেকটা নাম কি? কাল্পনিক। আরেকটা নাম হচ্ছে ভুয়া। অলিক সম্পদ বা কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ, এইটা একটু পড়ার চেষ্টা করবা। অলিক, কাল্পনিক, ভুয়া, এই জিনিসটা পরীক্ষা আসে অনেক বেশি। কোনগুলোকে আমরা অলিক, কাল্পনিক, ভুয়া সম্পদ বলি? যেটা হচ্ছে শেয়ার অবহার। ঠিক আছে? কি বলবো আমরা? শেয়ার অবহার। আচ্ছা, তারপরে আমরা বলবো হচ্ছে শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। ঠিক আছে? বিক্রি সংক্রান্ত খরচ, শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ কি কি বলো তো? শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ গুলো কি কি? যেমন ধরো শেয়ার অবলোকিত কমিশন, শেয়ার দালালের কমিশন, এগুলা। তারপরে আমরা বলবো হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। কি বলবো? বিলম্বিত বিজ্ঞাপন। তারপরে আমরা বলতে পারি হচ্ছে প্রাথমিক খরচ। কি খরচ বলো তো? প্রাথমিক খরচ। ঠিক আছে? প্রাথমিক খরচ। এগুলো হচ্ছে অসম্মিলিত ব্যয় নামক একটা টার্মে আমরা দেখাই। এগুলাকে অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ হিসাবে গণ্য করা হয়ে থাকে। অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ হিসাবে গণ্য করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে তুমি আরেকটা টার্ম শিখবে, সেটা হচ্ছে যেটা তোমরা জানো, সেটা হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ। কি সম্পদ? ক্ষয়িষ্ণু সম্পদ। আচ্ছা, এই ক্ষয়িষ্ণু সম্পদটা কি? এই ক্ষয়িষ্ণু সম্পদটা হচ্ছে আসলে প্রাকৃতিক সম্পদ। কি সম্পদ বলো তো? প্রাকৃতিক সম্পদ। কি সম্পদ? প্রাকৃতিক সম্পদটা কিভাবে ক্ষয়িষ্ণু সম্পদ হয় ভালো করে খেয়াল করো। যদি কোনো সম্পদ একবার ব্যবহার করার পরে পুনরায় আর ব্যবহার করা যায় না, একবার শেষ হয়ে যায়, একবার নিঃশেষ হয়ে যায়, ওগুলো হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ। যেমন ধরো হচ্ছে খনিজ সম্পদ। কি সম্পদ বলো তো? খনিজ সম্পদ। কি সম্পদ? খনিজ সম্পদ। তাহলে খনিজ সম্পদ গুলা কি কি? যেমন ধরো হচ্ছে কয়লা, গ্যাস, তেল। ঠিক আছে? এই যে বিষয়গুলো, এগুলো একবার ব্যবহার করছো,
একবার শেষ, গ্যাস দিয়ে তুমি জ্বালাই দিছো, এরপরে কিন্তু আর এটা তুমি ব্যবহার করতে পারবা না, শেষ হয়ে গেল। ফাইন, তাহলে ক্ষয়িষ্ণু সম্পদটা আমরা চিনে নিলাম। এরপরে আসলে আরেকটা করতে হবে, সেটা হচ্ছে কি অদৃশ্য মান সম্পদ, তাই না? ইনট্যানজিবল আছে, অদৃশ্যমান সম্পদ। এই অদৃশ্যমান সম্পদগুলো কি কি? অদৃশ্যমান সম্পদগুলো হচ্ছে সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লেখসত্ব, গ্রন্থসত্ব। এগুলোকে আমরা বলি হচ্ছে কি? এগুলোকে আমরা বলি হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এগুলোকে আমরা কি বলি? অদৃশ্যমান লেনদেন। সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লেখসত্ব, গ্রন্থসত্ব, ফ্র্যাঞ্চাইজি, এগুলোকে আমরা অদৃশ্যমান লেনদেন বলে থাকি। এগুলোকে কি বলি আমরা? অদৃশ্যমান লেনদেন বলে থাকি। ফাইন, তারপরে আসলে হচ্ছে এবার আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কন্ট্রা, প্রতি বা বিপরীত হিসাব। এটাই আমরা পরে আজকের ক্লাসটা শেষ করব। বিপরীত হিসাব, তোমাদের উপস্থিতি আরো বেশি থাকলে আমাদের ক্লাস আসলে পড়াইতে আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, যারা আছো খেয়াল করো, কন্ট্রা, প্রতি বা বিপরীত হিসাব, ভালো করে খেয়াল করো। কন্ট্রা বা বিপরীত, এখানে মূল বিষয়টা কি আসলে? বিপরীত। এটা হচ্ছে কি? বিপরীত হিসাব। তাহলে যেমন ধরো সম্পদ, তাহলে এই সম্পদ এর বিপরীত সম্পদটা যখন আমরা পড়তে যাচ্ছি, বিপরীত সম্পদ যখন আমরা পড়তে যাচ্ছি, ঘটনা কি করতেছে? তাহলে সম্পদের বিপরীত, সম্পদের বিপরীত অর্থাৎ তুমি খেয়াল রাখবা, প্রতি কন্ট্রা বা বিপরীত হিসাব মানে হচ্ছে যে হিসাব তার সংশ্লিষ্ট হিসাবের পরিমাণ হ্রাস করায় দেয়। অর্থাৎ বিপরীত সম্পদের কাজ হচ্ছে সম্পত্তির পরিমাণ কমায় দেওয়া, বিপরীত দায়ের কাজ হচ্ছে দায়ের পরিমাণ কমায় দেওয়া, আয়ের কাজ, বিপরীত আয়ের কাজ হচ্ছে আয়ের পরিমাণ কমায় দেওয়া। যেমন ধরো উদাহরণস্বরূপ, যেমন একটা সম্পদ হচ্ছে আসবাবপত্র, কি বলতো? আসবাবপত্র। আর একটা এইদিকে একটা বিপরীত সম্পত্তির নাম হচ্ছে পুঞ্জীবিত অবচয়। তাহলে এই যে পুঞ্জীবিত অবচয়টা আমরা এই আসবাবপত্র থেকে কি করি? বিয়োগ করি। এর ফলে বলতো আসবাবপত্রের পরিমাণ হ্রাস পায় না বৃদ্ধি পায়? অবশ্যই হ্রাস পায়। অবশ্যই কি পায়? হ্রাস পায়। তাহলে আমরা কি বুঝলাম? যে বিপরীত কথাটার অর্থই হচ্ছে কি তার ঠিক উল্টা, মানে যে তার পরিমাণটা হ্রাস করে দেয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, সম্পত্তি হিসাবে স্বাভাবিক যে ত্রিপুরাষ্টি ডেবিট, সম্পত্তি হিসাবে স্বাভাবিক যে ত্রিপুরাষ্টি ডেবিট। তাহলে বিপরীত সম্পত্তির স্বাভাবিক যে কি হবে বলতো? বিপরীত হবে। বিপরীত মানে কি? ক্রেডিট। বিপরীত মানে কি? ক্রেডিট। কথাগুলো বুঝতে হবে, টেকনিক্যাল জিনিস মনে রাখলে এগুলা কাজে আসবে, মনে রাখলে এগুলা কাজে আসবে। যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছে 26, 27 এবং যারা এসএসসি আছে সবার জন্য এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, একেবারে বেসিক জিনিস, একেবারে বেসিক জিনিস। ওকে ফাইন। তাহলে এরকম বিপরীত সম্পদ আর কি কি আছে? পুঞ্জীবিত অবচয় গেল। আচ্ছা, তারপরে পড়তে পারো হচ্ছে প্রাপ্য বিলের, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি। চারটা আছে, লিখে ফেলো। প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি। তারপরে লিখে ফেলবা হচ্ছে দেনাদার, দেনাদার বার্তা সঞ্চিতি, দেনাদার বার্তা সঞ্চিতি। ঠিক আছে, দেনাদার বার্তা সঞ্চিতি। তারপরে তুমি লিখতে পারো হচ্ছে কুলীন সঞ্চিতি বা অনাদায় পাওনা সঞ্চিতি, কুলীন সঞ্চিতি বা অনাদায় পাওনা সঞ্চিতি। এই যে দেখো, এই প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি প্রাপ্য বিল থেকে বাদ দেওয়া হয়, তাহলে প্রাপ্য বিলের পরিমাণ কমে যায়। দেনাদার বার্তা সঞ্চিতি, কুলীন সঞ্চিতি দেনাদার থেকে বাদ দেওয়া হয়, যার ফলে দেনাদারের পরিমাণ কমে যায়। অর্থাৎ এগুলো হচ্ছে বিপরীত সম্পদ। আর বিপরীত সম্পদ সম্পত্তির ঠিক উল্টা পাশে থাকে। এই জন্য আসবাবপত্র ডেবিট হইলেও পুঞ্জীবিত অবচয় কিন্তু ক্রেডিট হয়। অর্থাৎ এই প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমরা ক্রেডিট পাশে বসাবো। কোন পাশে বসাবো? ক্রেডিট পাশে বসাবো। তাহলে বিপরীত সম্পদগুলো আমরা দেখে নিলাম। ফাইন, এবার হচ্ছে বিপরীত, বিপরীত বা প্রতি বা কন্ট্রা দায়গুলো একটু দেখি। তাহলে এখানে এন্ট্রি কম, যেমন ওখানে ছিল প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, এখানে পেয়ে যাবা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি। কি পেয়ে যাবা? প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি। মাস্ট এখান থেকে প্রশ্ন আসবেই, কোনো সন্দেহ নাই। ওখানে পাইছিলাম দেনাদার বার্তা সঞ্চিতি, এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে পাওনাদার বার্তা সঞ্চিতি। কি পেয়ে যাবো? পাওনাদার বার্তা সঞ্চিতি। কি পেয়ে যাবো? পাওনাদার বার্তা সঞ্চিতি। কি পেয়ে যাবো? প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, তাই না? সঞ্চিতি, সঞ্চিতি, দেনাদার বার্তা সঞ্চিতি। শেষ। এবার হচ্ছে আমরা যদি দেখি এখানে বিপরীত, বিপরীত মালিকানা সত্ত্বগুলো কি কি, তাহলে কোন কোন এন্ট্রির ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়? নাম্বার 1, উত্তোলনের ফলে আমরা মূলধনের পরিমাণ হ্রাস পেতে দেখি, তাই না? তারপরে হচ্ছে লভ্যাংশ, লভ্যাংশ দিলে হচ্ছে কি হয়? লভ্যাংশ দিলে মূলধনের পরিমাণ হ্রাস পায়। লভ্যাংশ দিলে কি হয়? লভ্যাংশ দিলে মূলধনের পরিমাণ হ্রাস পায়। ফাইন। 3 নাম্বার পয়েন্ট দেখো, 3 নাম্বার হচ্ছে ট্রেজারি স্টক। কি বলতো? ট্রেজারি স্টক। এইটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটার মধ্যে আমরা অনেকে ভুল করি। ট্রেজারি স্টকটা কি? ট্রেজারি স্টকটা হচ্ছে, ট্রেজারি স্টকটা হচ্ছে মানে ট্রেজারি শব্দটা শুনলে মনে হয় সরকারি ব্যাপার, না। ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ড হচ্ছে সরকারের ক্ষেত্রে। ট্রেজারি বিলের মাধ্যমে সরকার স্বল্পমেয়াদে অর্থায়ন করে, ট্রেজারি বন্ডের মাধ্যমে সরকার দীর্ঘমেয়াদে অর্থায়ন করে। আর ট্রেজারি স্টক এই শব্দটা প্রযোজ্য হচ্ছে কোম্পানির ক্ষেত্রে। কার ক্ষেত্রে?
কোম্পানির ক্ষেত্রে, কার ক্ষেত্রে? কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে, কার ক্ষেত্রে? কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে? এভাবে বেসিক ধরে আসলে তোমাকে কেউই পড়াবে না। যারা ক্লাসগুলো করতেছো নিঃসন্দেহে লাভবান হবে, আর যারা করতেছো না তারা কেন করতেছো না তোমরাই জানো। তাহলে ট্রেজারি স্টকটা কি বা ট্রেজারি শেয়ার কি? কোম্পানি যখন একটা শেয়ার বিক্রি করে আবার পুনরায় শেয়ারটা কিনে নেয়, অর্থাৎ কোম্পানির বিক্রিত শেয়ার যখন কোম্পানি পুনরায় কিনে নেয় ওটাকে ট্রেজারি স্টক বলা হয়। কোম্পানির বিক্রিত শেয়ার যখন কোম্পানি পুনরায় কিনে নেয় ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় হচ্ছে কি? ওটাকে বলা হয় ট্রেজারি স্টক। এই তিনটাই শেষ। আচ্ছা, তারপরে আমরা পড়বো হচ্ছে সর্বশেষ বিপরীত, বিপরীত আয়, আর পড়বো হচ্ছে বিপরীত ব্যয়। বিপরীত আয় আর বিপরীত ব্যয় এইগুলা সহজ। এখানে দুইটা আছে, একটা হচ্ছে বিক্রয়, তুমি খেয়াল করে দেখো বিক্রয় ফেরত আমরা বিক্রয় থেকে বাদ দিই, আর হচ্ছে বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা আমরা বিক্রয় থেকে বাদ দিই। এদিক দিয়েও ঠিক দুইটা, একটা হচ্ছে ক্রয় ফেরত, একটা হচ্ছে ক্রয় ফেরত, আর হচ্ছে ক্রয় বাট্টা, একটা ক্রয় ফেরত আর হচ্ছে ক্রয় বাট্টা, একটা ক্রয় ফেরত আর একটা ক্রয় বাট্টা। আজকে পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত আমি যা পড়াইলাম, যারাই বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হইছো এই তিনটা লেকচারের পরে তোমাদেরকে একটা লেকচারে পড়াইবো। অর্থাৎ এই তিনটা লেকচারে আমরা এখন পর্যন্ত যা যা আলোচনা করলাম এগুলা বিভিন্ন কোচিং সেন্টারের লেকচার 1, ঠিক আছে? সো কোচিং এ তোমাকে গাইডলাইন দিবে, ওখানে এত বেশি পড়ানো সম্ভব না। পরবর্তী ক্লাস, আজকে ক্লাসটা আরো একটু করাইতাম কিন্তু উপস্থিতি কম থাকার কারণে আর কন্টিনিউ করব না। আমরা পরবর্তী ক্লাসে যে জিনিসগুলো পড়বো, আমরা পরবর্তী ক্লাসে একসাথে পড়বো হচ্ছে খতিয়ান, জাবেদা, তারপরে আমরা জানি জাবেদার কিছু প্রকারভেদ আছে, এখানে ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো। তারপরে আমরা দেখবো হচ্ছে হিসাব, হিসাব চক্র, ঠিক আছে? তারপরে সাথে পড়ে ফেলবো হচ্ছে নগদান বই। কি করে ফেলবো? নগদান বই, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি এই টপিকটা কভার করব। এটা হবে লেকচার 4 এ হবে। কি হবে? লেকচার 4। লেকচার 4 আগামীকাল। কবে হবে? আগামীকাল। আগামীকাল, আগামীকাল আমরা লেকচার 4 নিয়ে নেব, ঠিক আছে? লেকচার 4 এ আমরা জাবেদা, খতিয়ান, হিসাব চক্র, নগদান বই, রেওয়ামিলটা আমরা আলাদা একটা ক্লাস নিব। তাহলে আগামীকালকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আগামীকালকে আমরা 7:30, যদি শিডিউল চেঞ্জ হয় তোমাদেরকে জানাই দেওয়া হবে। আগামীকালকে 7:30 এ ক্লাস, আগামীকালকে 7:30 এ ক্লাস। যদি শিডিউল কোনো কারণে চেঞ্জ হয় তোমাদেরকে জানাবো। আমি আবার আগে থেকে বলে দিচ্ছি, যারা ক্লাসটা দেখছো কিংবা দেখবা আগামীকালকের ক্লাসে টাইমলি প্রেজেন্ট থাকার চেষ্টা করবা। কি বললাম বলো তো? কি বললাম? আগামীকালকে আমরা খতিয়ান, জাবেদা, হিসাব চক্র, নগদান বই, এই হিসাব চক্রটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে আবার ক্লাস লেকচার 4 এ তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।